দেশের পরিবর্তন আনা কি সহজ কথা? এটা তো সময় লাগবে। অবশ্যই সময় লাগবে। বাট ১ম পদক্ষেপ নিতে বেশি সময় লাগা উচিত না। পুলিশ কিন্তু ইজ দ্যাট ইনস্টিটিউশন যেটা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে একটা গ্রামে। পুলিশ হচ্ছে তার রাষ্ট্রের ওইখানে তার প্রতিচ্ছবি। এটার যদি ইভেন আংশিক পরিবর্তন আনা যায়, তাহলেও একটা বিরাট অগ্রগতি লাভ করবে। বেশ আশাবাদী হলাম। কেননা এরকম স্পষ্টভাবে ঠিক স্মৃতিতে নাই যে একজন সিটিং প্রাইম মিনিস্টার উনি পাবলিকলি বলছেন এই কথা। পুলিশ হয়তো ভুলেই গেছে স্বাধীনভাবে কাজ করার ব্যাপারটা যে কি, তাদের যে আইনি ভিত্তি কি, তাদের যে কনস্টিটিউশনাল প্রভিশনটা কি, তারা নিজেরা হয়তো জানে না বা জানার কোনো উৎসাহ নাই, বিকজ তারা বুঝে নিয়েছে যে ওদিকে তাদের কোনো অধিকার নাই। আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে সংসদও কিন্তু ঠিক ওইভাবে নিজেদের স্থান গড়ে তুলতে পারে নাই। আমরা এই সংসদীয় কমিটিকে যতটা স্বাধীন দিতে পারবো, সাংবিধানিক ধারায় তাকে আমরা যতটা অটোনমি দিতে পারবো, ততটাই কিন্তু সরকার উপকৃত হবে। অ্যাপয়েন্টমেন্টগুলো যদি সত্যি সত্যি একটা দলীয় প্রভাব থাকে, তার ঊর্ধ্বে থাকতে হবে মেরিট আছে কিনা। দ্য ডেইলি স্টারের সাপ্তাহিক আয়োজন সম্পাদক কহিনের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ। আমার সঙ্গে স্টুডিওতে আছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। মাহফুজ ভাই, স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এ সপ্তাহে আপনি আপনার কলামে শিরোনাম ধার করে নিয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এবং সেটা লিখেছেন, পুলিশ ডু নট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি। অর্থাৎ পুলিশ কোনো রাজনৈতিক দলের অংশ নয় বা কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়। বাংলাদেশে এই সংস্কৃতি বহুদিন ধরে নেই যে পুলিশ রাজনৈতিক দলের অনুগত নয়। তাকে নির্বাসনে পাঠানো হয়েছে বহুদিন হলো। তাহলে এই কথাটা বলা কি অর্থহীন হয়ে গেল না? নাকি আপনি আশাবাদী হচ্ছেন কোনো কারণে? আমি বেশ আশাবাদী হলাম। কেননা এরকম স্পষ্টভাবে একজন প্রধানমন্ত্রী আমি বলার ব্যাপারে আমার ঠিক স্মৃতিতে নাই যে একজন সিটিং প্রাইম মিনিস্টার উনি পাবলিকলি বলছেন এই কথা। এবং থিওরিটিক্যালি অবশ্যই তো পুলিশ তো কোনো পলিটিক্যাল পার্টি না, সে তো সরকারের। কিন্তু কার্যত এটা আমি তো আরেকটু আগিয়ে বলতে চাই যে সরকারের না, রাষ্ট্রের, হ্যাঁ ঠিক, সংবিধান অনুযায়ী চলবে। হ্যাঁ রাষ্ট্রের সংবিধান চলবে। কিন্তু আমরা সেই রাষ্ট্র থেকে সরকার থেকে দলের মধ্যেই তাদেরকে নিয়ে এসেছি। আমি আশান্বিত হয়েছি এবং আমি তাই লিখে ফেললাম সঙ্গে সঙ্গে যে একটা প্রধান একটা সংগঠন অর্থাৎ পুলিশ, তার মধ্যে যদি এই ধরনের পরিবর্তন আনা যায়, আমি মনে করি এটা অসাধারণ একটা গুণগত পরিবর্তন হবে। পুলিশকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আইন অনুযায়ী তারা কাজ করবে। হ্যাঁ। সরকার অনেক সময় আইনের বাইরেও অনেক কিছু করার ঝোঁক সরকারের দিক থেকে থাকতে পারে, হ্যাঁ। এবং সেটা আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় এবং এখনো বিভিন্ন দেশেই হয়। হ্যাঁ, সুতরাং সেটার থেকে রক্ষার জন্যই পুলিশকে আইন অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, এবং সেটা হলো সরকার থেকে রক্ষা। তারপরে তো ক্ষমতাসীন দলের যে প্রভাব, একটা এমপি সে তার লোকালিটিতে তার কনস্টিটিউয়েন্সিতে গিয়ে সে যখন ওসিকে যে আদেশ দেয়, আদেশ না দিলেও একটা ইঙ্গিত দেয়, তো তখন ওই ওসি ওটার দিকে করতে বাধ্য হয়ে যায়। আইনগত না, বাট প্রথাগত, অভ্যাসগত এবং আমাদের যে কালচার সেদিকে কত। এবং আমার তো মনে হয় যে এটা এতদিন ধরে প্রচলিত যে পুলিশ হয়তো ভুলেই গেছে স্বাধীনভাবে কাজ করার ব্যাপারটা যে কি, তাদের যে আইনি ভিত্তি কি, তাদের যে কনস্টিটিউশনাল প্রভিশনটা কি, তারা নিজেরা হয়তো জানে না বা জানার কোনো উৎসাহ নাই, বিকজ তারা বুঝে নিয়েছে যে ওদিকে তাদের কোনো অধিকার নাই। অর্থাৎ রাজনৈতিক প্রভুকে খুশি রাখতে পারলেই তাদের চাকরি থাকবে, পদোন্নতি হবে, ভালো জায়গায় পোস্টিং পাবে, এবং সেটাই আমাদের দেশের ট্রেডিশন। এই আলোচনাটা আমি আরেকটু কন্টিনিউ করব, কিন্তু তার আগে মনে করিয়ে দিই যে আপনার কলামের মধ্যে আপনি শিক্ষাঙ্গনেও দলীয়করণের প্রসঙ্গটা এনেছেন। সুতরাং আমরা সে প্রসঙ্গে আলোচনায় আসব। তার আগে যেই আলোচনা করছিলাম, সংসদীয় ব্যবস্থায় সংসদ যদি কার্যকর হয় বা হতো, তাহলে কি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে? বিশেষ করে ধরেন সংসদে তো সংসদীয় কমিটি ব্যবস্থা থাকার কথা, যেই কমিটি ব্যবস্থায় কমিটির কাছে মন্ত্রীরা হাজির হন, জবাবদিহি করেন। আবার সংসদের সদস্যরাও একটা আচরণবিধি মেনে চলেন, যাতে
সে আচরণবিধির ব্যত্যয় ঘটলে বা লঙ্ঘন করলে তারাও কোনো না কোনোভাবে সংসদের কাছেই জবাবদিহি করেন। অসাধারণ একটা উপমা আপনি তুলে ধরলেন। সংসদ, আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে সংসদও কিন্তু ঠিক ওইভাবে নিজেদের স্থান গড়ে তুলতে পারে নাই। একদলীয় শাসন হলো, বাকশাল শুরুর 1-2 বছর 3 বছর আমাদের সংসদীয় ছিল, তারপরে বাকশাল, তারপরে সামরিক শাসন করতে করতে আমরা 91-তে ফিরে পেলাম পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং সেখান থেকে আমাদের একটা প্রত্যাশা ছিল যে পার্লামেন্টারি ডেমোক্রেসি পাবে। এই যে নামটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ এই ডেমোক্রেসিতে পার্লামেন্ট হচ্ছে প্রাণ। পার্লামেন্ট, এটা আমরা অনেকবার লিখেছি যে ইজ নট অ্যান এক্সটেনশন অফ দ্য গভর্নমেন্ট, ইট ইজ দ্য হাউস অফ দ্য পিপল। তো কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি পার্লামেন্টারি সিস্টেমে যেটা হয় যে মেজরিটি পার্টি সরকার ফর্ম করে, সরকার গঠন করে, এবং যেহেতু সে সরকার, সে আবার পার্লামেন্টে তারই সদস্যরা মেজরিটি। সো অ্যাকচুয়ালি পার্লামেন্ট আলটিমেটলি রাবার স্ট্যাম্পের মতন হয়ে যায়, সরকারের কথা অনুসারেই পার্লামেন্ট চলে। পার্লামেন্টের যে নিজস্বতা, এইটা যদি আমরা করতে পারি, এবং সেখানে আরেকটা ব্যাপার আছে, দ্য ইনস্টিটিউশন অফ দ্য স্পিকার। আমরা তো স্পিকার হয় দলীয় দল থেকে, অনেক দেশে আছে কিন্তু যে দলের প্রতিনিধিজন স্পিকার হয়ে যায়, তখন সে দল থেকে সরে দাঁড়ায়, পদত্যাগ না করলেও সরে দাঁড়ায়। এবং এটাও প্রথা আছে যে সে যে কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্টেড হয়েছে, পরবর্তী নির্বাচনে স্পিকার অবস্থায় উনি সেই জায়গা থেকে আবার পুনর্নির্বাচিত হতে পারেন, এবং ওই দল, রুলিং পার্টি, ওখানে আর কাউকে নমিনেট করবে। বিরোধী দলও দেয় না নমিনেশন। এটা যুক্তরাজ্যেই আছে, ব্রিটেনের আচ্ছা, হাউস অফ কমন্সের হ্যাঁ, ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে সাধারণত কোনো দলই হ্যাঁ, স্পিকারের আসনে স্পিকারের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী তাহলে দেয় না। এটার মানে কি, যে স্পিকারকে স্বাধীনভাবে কাজ করার একটা স্পেস দেওয়া হয়েছে, যে তুমি এখন রুলিং পার্টির নমিনি হয়ে এমপি হয়েছো, তার জন্য তুমি স্পিকার হয়েছো, দেয়ারফর তোমার লয়্যালটি একটা রুলিং পার্টির দিকে থাকতে হবে। সেটাকে বিচ্ছিন্ন করার জন্য তার ওই কনস্টিটিউয়েন্সিটা বিরোধী দল এবং সরকারি দলও ছেড়ে দেয়। এইটাই তো শুরু। তখন স্পিকার তার নিজস্ব স্বাধীনভাবে কাজ করতে পারে। আমার দেশের পার্লামেন্টে কোনো দিন এটা হয়নি, এবং স্পিকাররা আলটিমেটলি ওই সরকারি দলের ইঙ্গিতেই চলেন। এর আগে যে পার্লামেন্ট ছিল সেখানে এটা আরও বিশেষভাবে এটা প্রচলিত ছিল। সো পার্লামেন্ট যদি একটা স্বাধীনভাবে কাজ করতে পারে, সেখানে রুলিং পার্টির এমপিরাও যে স্বাধীনভাবে কথা বলতে পারলো, অপোজিশন তো পারলই, এবং বিশেষ করে কমিটিগুলো তারা যদি দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু ওইটার প্রভাব পুলিশের উপরে পড়বে। কেননা এমপিরাও একটা নীতির মধ্যে থাকবে, পুলিশরা তারা জানবে যে তাদের আইনগত অধিকার কতটুকু। এটা যে কি একটা অসাধারণ পরিবর্তন হবে, আমি হয়তো ঠিক আমার আবেগ দিয়ে বুঝাতে পারছি না। বিকজ পুলিশ কিন্তু ইজ দ্যাট ইনস্টিটিউশন যেটা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে একটা গ্রামে। একটা গ্রামের একটা কৃষক বা গ্রামের একটা লোকের রাষ্ট্রের সঙ্গে তার মুখোমুখি প্রথম কখন হয়? পুলিশের মাধ্যমে। সে তো সরকারি কর্মকর্তারা হয়তো থাকেন, বা পুলিশ হচ্ছে তার রাষ্ট্রের ওইখানে তার প্রতিচ্ছবি। সে কিছু হলেই দৌড় দিয়ে ওই দারোগার পুলিশের কাছে আত্মরক্ষার জন্য যায় বা প্রোটেকশনের জন্য যায়। তো এখন আমরা কি দেখেছি যে পুলিশ যখন শোনে যে অভিযুক্ত ব্যক্তি হচ্ছে রুলিং পার্টির একজন, তো পুলিশ কেসই নেয় না। সো তাহলে একটা ব্যক্তির, একটা নাগরিকের তো আস্থা থাকার কোনো কথা না। কিন্তু যদি সে দেখে যে না, পুলিশ তার আইনগত অধিকারে এবং সাংবিধানিক অধিকারে সে কিন্তু একজন যে অভিযোগ করতে গেছেন এবং যার নামে অভিযোগ করছেন, সে যাই হোক না কেন, উনি কেসটা নিচ্ছে যদি এটা রিজনেবল গ্রাউন্ড থাকে। তো এইটা হচ্ছে লাইক শুরু, আইনের শাসনের শুরু হচ্ছে একটা গ্রামে দারোগা ভার্সেস একটা নাগরিক। ওইখানে যদি আমার আস্থাটা ভেঙে যায়, তাহলে তো রাষ্ট্রের প্রতি আমার আস্থা হবে না। আর উল্টো দিকে ওইখানে যদি আমার আস্থাটা জন্মায়, তাহলে কিন্তু আমি আইনের শাসনের প্রতি আকৃষ্ট হব। আমি রাষ্ট্র যে প্রতিষ্ঠান, সরকার যে সেই রাষ্ট্রের আয়ত্তের মধ্যে কাজ করেন, এটা শুরু ওখান থেকে। এবং এমপিরাও যদি আলটিমেটলি মনে রাখেন যে হ্যাঁ, উনি একটা দলের নমিনেশন থেকে উনি
এমপি হয়েছেন, কিন্তু এমপি হওয়ার তো দুটো দিক আছে, একটা হলো নমিনেশন, দলীয় নমিনেশন, আর একটা হলো জনগণের ভোট। তো এখন আমাদের দেশে কি দাঁড়ায়, যে দলীয় নমিনেশন পেয়ে আপনি জনগণের কাছে যাচ্ছেন, অনেক ক্যাম্পেইন করছেন, খুব ভালো খুব ভালো, নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনি নির্বাচিত হয়ে যাওয়ার পরের মুহূর্ত থেকেই আপনি পার্টির লয়্যালটির কথা বেশি চিন্তা করছেন এবং আপনার ভোটারদের কথা আপনি কম চিন্তা করছেন, কিন্তু আলটিমেটলি পার্টি কিন্তু আপনার ভবিষ্যৎ অনেকাংশে সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তো এখন এমপিরা যদি তার একটা কোড অফ কন্ডাক্টের মধ্যে চলেন, তাহলে তারাও ওই পুলিশকে ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, এবং দুর্ভাগ্য হচ্ছে যে ওনারা শুধু দলীয় স্বার্থে ব্যবহার করেন না, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এমনকি ব্যবসায়িক স্বার্থের জন্য ব্যবহার করেন। সো আমি এই কারণেই প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে এত গুরুত্ব দিয়ে একদম দ্রুততার সঙ্গে আমি কলম লিখেছি, বিকজ আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটার যদি ইভেন আংশিক পরিবর্তন আনা যায়, হয়তো সম্পূর্ণভাবে হবে না, তাহলেও একটা বিরাট অগ্রগতি লাভ করবে। একটু প্রসঙ্গচ্যুত হয়ে বলি যে আপনি সংসদের গণতন্ত্রের কথা বলছেন, সংসদ সদস্যরা যাতে স্বাতন্ত্র্য বজায় রেখে তার ভোটারদের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে, দলের প্রতি মানে আনুগত্য থাকবে, কিন্তু সব কিছুই দল, সবার আগে দল, দেশ না, ভোটার না, এটা যাতে না হয়, সেই প্রসঙ্গটার দিকে আপনি ইঙ্গিত করেছেন, সেটার কথা বলেছেন স্পষ্ট করে। সেখানে তো একটা বাধা থেকেই যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আর্টিকেল 70 অনুচ্ছেদের সংশোধনীটা না হচ্ছে। কারণ 70 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের ইচ্ছার বিরুদ্ধে গেলে, বিশেষ করে মন্ত্রিসভায় যারা সদস্য থাকেন, তারা তো অত্যন্ত ক্ষমতাধর নেতা হন দলের, ফলে সংসদ সদস্যপদ চলে যেতে পারে, এবং আমাদের দেশে সেই ইতিহাস আছে। তো সেটা তো একটা বড় সমস্যা, খুব বড় সমস্যা। এবং ওখানে যে যে আপনার রিফর্মটা সাজেস্ট হয়েছে, যে কতগুলো ধারা ছাড়া, অর্থাৎ নো কনফিডেন্স মোশন, ফাইন্যান্স বিল, এগুলা ছাড়া বাকি সব ইস্যুতে একজন এমপি উনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন। এবং আমি যতদূর আমার ধারণা, যে বিএনপিও কিন্তু এই প্রস্তাবে তারা কিন্তু ডিসেন্ট দেন নাই, তারা সম্মতি দিয়েছেন। তো তা যদি হয়, তাহলে এটা যত দ্রুততার সঙ্গে আমরা এদিকে যেতে পারবো, অ্যামেন্ডিং আর্টিকেল 70, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, পজিটিভ পদক্ষেপ হবে। এবং এই সংসদীয় ব্যবস্থায় যদি কমিটিগুলো কাজ করে, তাহলে যেটা হতে পারে সেটা হলো যে পুলিশ প্রধান অথবা পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ উঠলে তাকেও শুনানিতে হাজির করতে পারে সংসদ। অবশ্যই অবশ্যই। যেমন ধরেন মানে ইজিলি যে শুনানির কথা বললেন, যে এই যে সংসদীয় কমিটিগুলো, তাদের তো অধিকার আছে একজনকে ডেকে প্রশ্ন করা, যেটা আমরা আমেরিকাতে খুব দেখি, সেনেট ওই হিয়ারিং যেটা বলে। আমাদের দেশে তো হিয়ারিং আমি শুনি নেই, আমরা আজকে 35 বছর ধরে ডেইলি স্টার চালাই। তো এইগুলো আনা, এবং এই সংসদীয় কমিটি, দেখেন পরিকল্পিতভাবে ঘটনাগুলো কি, আমাদের রাষ্ট্রে 3টা ইনস্টিটিউশন আছে, জুডিশিয়ারি, লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ তার অনেক ক্ষমতা, সে দেশ শাসন করে, এবং জনগণের ট্যাক্সের পয়সায় ওনারা অনেক কিছু করেন। এইটার উপরে রাখবে কে, তদারকি রাখবে কে? পার্লামেন্ট। যদিও পার্লামেন্টে মেজরিটি মেম্বার হচ্ছেন রুলিং পার্টির, তারপরেও ইনস্টিটিউশন হিসাবে পার্লামেন্ট হচ্ছে তদারকি করা, সরকারের উপরে একটা নজরদারি রাখা, এবং সেটা কিভাবে রাখে? এই সংসদীয় কমিটির মাধ্যমে। তো আমরা এই সংসদীয় কমিটিকে যতটা স্বাধীন দিতে পারবো, তাদের মানে সাংবিধানিক ধারায় তাকে আমরা যতটা অটোনমি দিতে পারবো, কার্যকর করতে পারবো, ততটাই কিন্তু সরকার উপকৃত হবে, বিকজ সরকার হাতে। তো সেটার জন্য ওই একটা 70 ধারাটা খুবই খুবই প্রয়োজন। 70 ধারা সংশোধনীটা। হ্যাঁ। আমরা কি, যদি স্বাধীন পুলিশ কমিশন নিয়ে অনেক কথাবার্তা ছিল, এই পুলিশ কমিশনটা গঠন হলে কি পরিস্থিতির অনেকটা রূপান্তর ঘটতে পারে, পরিবর্তন হতে পারে? আমূল পরিবর্তন ঘটতে পারে, এবং পুলিশ কমিশনটা খুবই খুবই প্রয়োজনীয়, দরকার। তবে আমি এইটুকু বলতে পারি যে পুলিশ কমিশনটা যদি সরকার মনে করে অত দূর সে যাবে না এই মুহূর্তে, সে আরেকটু সময় নিতে চায়, আমরা সেটা ধরেন এক ধরনের মানে চিন্তায় নিতে পারি। কিন্তু
ওই পুলিশ কমিশনে যাওয়ার প্রক্রিয়ার অনেক আগেই আমরা কিন্তু কতগুলো প্রথা আমরা কিন্তু করতে পারি, বলিষ্ঠভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন এমপিদের কোড অফ কন্ডাক্ট, হ্যাঁ, পুলিশদের কোড অফ কন্ডাক্ট, মন্ত্রীদের কোড অফ কন্ডাক্ট। এখন এটা অসম্ভব চিন্তা করা যে মানে একটা মন্ত্রী একটা আদেশ দিবে আর পুলিশ বলবে যে এটা তো গঠনতন্ত্রের বাইরে বা এটা আইনের বাইরে, এটা হবে না আমাদের কালচার যেমন। কিন্তু সেখানে যদি রুলিং পার্টির দল এবং প্রধানমন্ত্রীর এই কথাটা যে ওরা কিন্তু ওটা কিন্তু দলের না, এই কথাটা যদি মন্ত্রীরা মনে রাখেন, তারা যদি একটা ওই সেন্সে একটা ম্যাচুরিটির সঙ্গে পুলিশকে ডিল করেন, আমার মনে হয় এই ধরনের পদক্ষেপগুলোও পরিবর্তন শুরু করে দেবে। সুতরাং আপনি প্রধানমন্ত্রীর কথায় একটা ইঙ্গিত পাচ্ছেন যে পরিবর্তন সম্ভব এবং তার ইচ্ছা আছে, সেই ইচ্ছার বাস্তবায়ন দেখতে চান। এবং এটাও অনেক আমাদের মানতে হবে যে প্রধানমন্ত্রী অনেক কিছু বলার পরেও তার দলের লোকজন তাকে অন্যরকম পরামর্শ দিতে পারে, মন্ত্রিসভাও অন্যরকম দিতে পারে, বলতে পারে যে এত দূর যেন না, এটা খুব ডেঞ্জারাস হয়ে যাবে, আপনার হাত থেকে চলে যাবে একটা। এবং এই কথা যে পুলিশের কাছে পৌঁছাচ্ছে সেটাও তো মনে হচ্ছে না, কারণ আমরা তো একজন পুলিশ কর্মকর্তার খুব বিতর্কিত বক্তব্য শুনলাম। একদম, এবং ওনার সামনেই, প্রধানমন্ত্রীর সামনেই। তো এটাও কিন্তু একটা আর কি ইঙ্গিত দেয় যে পুলিশের মানসিকতাও কতটা দলীয় হয়ে গেছে। তারা বুঝতে পারে যে তাদের ভবিষ্যৎ হচ্ছে দলের লোকজনের সঙ্গে থাকা, দলীয় রাজনীতির দিকে থাকা, এবং বিশেষ করে যেসব ঊর্ধ্বতন পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে গেছে অথবা বেশ সিনিয়র, তারা দেখে যে ধরেন যার রিটায়ারমেন্ট আগামী 5 বছরের মধ্যে, সে দেখতেছে যে বিএনপি সরকার তো 5 বছর থাকছে, আমার রিটায়ারমেন্টও 5 বছর পরে হবে, তো আমার এই সময়ের সদ্ব্যবহার মানে সরকারের পদলেহন করা। তো এইভাবেও পুলিশের অফিসাররাও কিন্তু পুলিশদের নৈতিকতাকে ওনারা খর্ব করেন এবং ওই দলের প্রতি আনুগত্য প্রকাশের প্রতিযোগিতায় নেমে যান, এবং তাদের যারা নিচে যারা অফিসার তাদেরকেও বাধ্য করেন এই খবর। এক্ষেত্রে বিরোধী দল এবং নাগরিক সমাজের কি কিছু করার আছে? বিকজ আমরা তো দেখলাম যে সরকারের ইচ্ছার কথা প্রধানমন্ত্রী বললেন, কিন্তু সেটার প্রতিফলন ঘটতে হয়তো সময় লাগবে, বা সবাই ততটা আন্তরিকভাবে করবে কিনা এখনো বোঝা যাচ্ছে না, সেই আলামতগুলো স্পষ্ট না। তো ইতিমধ্যে বিরোধী দল এবং নাগরিক সমাজের কি কিছু করার আছে? প্রথমে বিরোধী দল, আমি মনে করি এই প্রস্তাবটা বিরোধী দল সানন্দে গ্রহণ করা উচিত ছিল, এবং তারা বলা উচিত ছিল যে আসেন আমরা আলাপ করি কিভাবে পুলিশকে আরও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। কিন্তু আমি অপোজিশনের মুখ থেকে কোনো শুনি নাই, তারা মনে হয় এটা শোনেই নাই, এবং আরও আমার দুঃখ লেগেছে যে এটার গুরুত্বও মনে হয় তারা উপলব্ধি করছে না। কেন করবে না? এটা এত বড় একটা প্রতিষ্ঠান এবং একটা সুশাসনের একেবারে অতপ্রতভাবে জড়িত, এবং পুলিশের দলীয়করণ না হলে তো তারাই লাভবান হয়, বিশেষ করে বিরোধী দল। কারণ আমরা তো দেখেছি বিরোধী দলই সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, আর নাগরিক সমাজের অবশ্যই তাদের বলা, এবং আমি মনে করি মিডিয়া, ডেইলি স্টার আমরা যেভাবে এই বক্তব্যকে সঙ্গে সঙ্গে তুলে ধরে এটার দিকে গেলাম, আমি মনে করি যে মিডিয়ারও দায়িত্ব যে কিভাবে পুলিশকে আরেকটু তার নৈতিকতার মধ্যে নিয়ে যাওয়া যায়। আগের সপ্তাহে পেশাজীবীদের দলীয়করণের প্রসঙ্গে লিখেছিলেন, বিশেষ করে আইনজীবীদের। তো আমরা তো দেখলাম যে আইনজীবী সমিতিগুলোতে নির্বাচন কিভাবে হচ্ছে একতরফাভাবে অনেকটা, এবং ওই প্রশ্নের, দলীয়করণের প্রশ্নের কোনো সমাধান এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, বা তারা যে আগ্রহী এরকম সমাধান খুঁজতে, তার কোনো আলামতও তারা প্রকাশ করেননি। এবং দুঃখের বিষয় হচ্ছে যে এরকম ভাবে কিন্তু এই যে আইনজীবীদের সংগঠনের নির্বাচন প্রভাবান্বিত করেছে হাসিনা সরকার। হ্যাঁ, আমরা শুনেছি যে 2টা নির্বাচনে তারা বিএনপির পক্ষের লোক উকিলদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, রিপিটিং দ্য সেম থিং। এটা কিভাবে সম্ভব? এবং এনারা যদি সত্যি সত্যি দলীয় হন, আইনজীবী হন, তো উনিরা বুঝতে পারলেন না যে এটা পার্টির ইমেজ কত খারাপ হলো। একদিকে হাসিনা, আইনজীবীরা দল করবেন এটা স্বাভাবিক, এতে কোনো বাধা নাই, এটা সত্য এবং এটা সবসময় গ্রহণযোগ্য। কিন্তু তারা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে, বিশেষ করে তাদের বিভিন্ন সমিতি বা বার কাউন্সিল এগুলোর প্রতিষ্ঠানের ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ
করবেন, গণতান্ত্রিক আচরণ মেনে চলবেন, হ্যাঁ সেটাই প্রত্যাশা ছিল। হ্যাঁ, গণতান্ত্রিক আচরণ মেনে চলবেন তো শুধু না, ওনারা যে রিজিমের আমরা পরিত্যক্ত রিজিম, তার বৈশিষ্ট্যগুলো ওনারা আবার লাগাবেন কাজে। তো তাহলে আজকে যদি লোকজন বলে যে ও বিএনপি তো আওয়ামী লীগের মতনই কাজ করছে এবং এটার প্রমাণ হচ্ছে এই আইনজীবী সমিতির নির্বাচন, তাহলে বিএনপি দল হিসাবে কি তাদের ভাবমূর্তি কি আরো বৃদ্ধি পেল না নিচের দিকে নামলো? এই প্রশ্নটা এখন শিক্ষাঙ্গনের দিকে যদি আসে, মানে আপনি যে কথা জি, আপনার হ্যাঁ। কলামের মধ্যে লিখেছেন, আমরা দুদিন আগেই দেখলাম যে প্রায় ডজন খানেক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ হয়েছে। তার আগে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পদে এবং আরও অন্যান্য পদ, উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, এসব পদগুলোতেও পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এক দফা পরিবর্তন হয়েছিল, মাত্র 1-1.5 বছরের মাথায় আবার পরিবর্তনের মধ্য দিয়ে আসলে কি ইঙ্গিত পাওয়া গেল? এখন ধরেন আমি যারা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আমি তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন এখনই তুলতে চাচ্ছি না, আমরা তার কাজে দেখব। কিন্তু কথা হলো যে পপুলার ইমপ্রেশন হচ্ছে যে এখন আবার দলীয় লোকজনকে ভিসি বানানো হচ্ছে। হয়তো একজন স্কলার আছেন, তিনি সে বিএনপি রাজনীতির প্রতি তিনি আকৃষ্ট, কিন্তু উনি স্কলার কিনা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টগুলো যদি সত্যি সত্যি একটা দলীয় প্রভাব থাকে, তার ঊর্ধ্বে থাকতে হবে মেরিট আছে কিনা। ফার্স্ট কনসিডারেশন হবে মেরিট, ওনার একাডেমিক কোয়ালিফিকেশন, ওনার অনেস্টি, ওনার ইন্টিগ্রিটি, ওনার যে পাবলিক ইমেজ। তার সঙ্গে উনি যদি ধরেন ওকে অন এ প্রাইভেট লেভেল উনি বিএনপির প্রতি সহানুভূতিশীল, ওদিকে হতে পারে, এবং অন্য দেশে যে হয় না তা না। আমেরিকাতে তো এখন হচ্ছেই ট্রাম্পের আন্ডারে, ওটা আমি আর নিতে চাই না, কিন্তু অনেক দেশে ঠিক আছে, রুলিং পার্টি এসে তারা ওইভাবে চুজ করে, তাদের দলের পক্ষের লোকজনকে চুজ করে, কিন্তু মেরিটটাকে স্যাক্রিফাইস করে, মানে যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে, প্রাধান্য যে সে দিতেই যোগ্য হবে। কিনা। হ্যাঁ, দিতেই হবে। এটা আমাদের দেশে একদম বিলীন হয়ে যাচ্ছে, হয়ে গেছে অনেক ক্ষেত্রে। এবং মানে এমন এমন লোকজন ভাইস চ্যান্সেলর হতেন, যেমন একটা ঘটনা যে উনি ভাইস চ্যান্সেলর নিয়োগ পেয়েছেন বৃহস্পতিবার দিন সন্ধ্যায়, আর ওই শুক্র শনি বন্ধ, রোববারে ওই পুরাতন ভিসি এসে হ্যান্ড ওভার করবেন, তার অপেক্ষায় উনি থাকতে পারেন না, উনি বৃহস্পতিবার দিন সন্ধ্যায় তালা ভেঙে ভিসির অফিসে ঢুকেছেন। তো এটা কি ধরনের আচরণ? বাট এরকম ভিসিও আমরা পেয়েছি। এবং আমরা এটাও দেখেছি যে এই যোগ্যতার সমস্যার কারণেই তারা একদিকে বেদার্সে দুর্নীতি করেছেন, মানে বিশেষ করে স্বজনপ্রীতি। হ্যাঁ, স্বজনপ্রীতি। আমরা তো কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক হলেও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে দুদক মামলা করেছে, যে টাকা পয়সার হিসাবে গোলমাল আছে। স্বজনপ্রীতি করে আত্মীয় স্বজন তাদেরকে নিয়োগ করার ইতিহাসও আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেছি। তো এগুলো তো খুবই খারাপ পরিণতি টেনে আনে বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি সেটা। তার হয় কি, যে মেরিট বেসড ভিসি না, সে ভিসি নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেই সে করে কি, ওই দলীয় টিচারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। টিচাররা ওই ছাত্র দল, মানে ছাত্রদের যে গোষ্ঠীটা, তারা ওই দলের পক্ষে তাদের সঙ্গে স্থাপন করে। তাহলে কি ধারে একটা নেক্সাস হয়ে যায়, ভিসি ওই দলীয় রাজনীতি করা যারা ওই শিক্ষক এবং ছাত্র যারা করে। তো দেয়ারফর ভাইস চ্যান্সেলরের রোল তো প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং এটার পরিণতি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে অন্য ভিন্ন মতকে আশ্রয় দেওয়া হয় না, অথচ বিশ্ববিদ্যালয় হওয়ার কথা যুক্তিতর্কের জায়গা, যেখানে ভিন্ন মত অবশ্যই একটা থাকবে, কিন্তু সেটা থাকে না, একাডেমিক স্বাধীনতা থাকে না। আমরা এগুলো দেখেছি এবং এটার করুণ পরিণতি হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোর লেখাপড়ার মান ক্রমশ নিচের দিকে নেমেছে। এবং এখানে আমি বলতে চাই যে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যটাই আবার আমাকে অনুপ্রাণিত করছে। উনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি ভিজিটে বলেছেন যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে যে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের যে মান নিম্ন গতিতে গেছে র্যাঙ্কিংয়ে, সেটার কারণ হচ্ছে যে টিচারের নিয়োগ রাজনৈতিক কারণে হয়েছে, এবং আপনার প্রমোশন, অ্যাপয়েন্টমেন্ট, এবং আমাদের এখানে রিসার্চ বেশি হয় না। সবগুলো কথাই খুবই
সত্য এবং খুবই পয়েন্টেড। এবং এখানেও আমি ফিল করি যে সত্যি সত্যি যদি প্রধানমন্ত্রী এটা ফিল করেন, এবং এই যে 11 জনের যে ভিসির যে নিয়োগটা হলো গত পরশুদিন, এটা যদি সত্যি সত্যি প্রমাণিত হয় যে দলীয় স্বার্থে হয়নি, দলীয় থাকতে পারে, লিনিংস থাকতে পারে, বাট ইট ওয়াজ মেরিট বেসড, তাহলে আমি বলবো এটা ভালো পদক্ষেপ। বাট এটা যদি না হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর নিজের বক্তব্যেরই কিন্তু এটা একটা উল্টো একটা উদাহরণ সৃষ্টি হবে। এদিক থেকে সরকারের বিভিন্ন পদক্ষেপ যদি আমরা চিন্তা করি, শুধু উপাচার্য না, সরকারের মন্ত্রীদের বক্তব্য বা মন্ত্রণালয়ের আরও যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন আছেন তাদের বক্তব্য, সেগুলো থেকে কি আমরা কোনো আশাবাদী হতে পারি? কোনো আশার সঞ্চার হচ্ছে? একটা সাংবাদিকতায় কিন্তু একটা ট্র্যাডিশন আছে যে 100 ডেজ হানিমুন পিরিয়ড বলে। সো আমরা 100 দিন অপেক্ষা করি। অপেক্ষা আমার মনে হয় করাটা এটা আমাদের জার্নালিজম ট্র্যাডিশনেই আছে। আপনার অন্য আর একটা লেখার মধ্যে যে উপাদান ছিল সেটার কথা বলি। আপনি কৃচ্ছতা নীতি অনুসরণের প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী নিজে কৃচ্ছতার নীতি অনুসরণ করে খাবারের ক্ষেত্রে বরাদ্দ কমিয়েছেন, ব্যয় কমিয়েছেন, কিন্তু বাকি সরকারের মধ্যে সেটা প্রতিফলন দেখা যাচ্ছে না। আপনি বলেছেন যে পরিবহনের ক্ষেত্রে বড় বড় গাড়ির যে ব্যবহার, এগুলোকে তো রাক্ষসে গাড়ি বলে, জ্বালানি রাক্ষস, একদম রাক্ষসী গাড়ি। কারণ এগুলো মোটেও ফুয়েল এফিশিয়েন্ট না, জ্বালানি কম জ্বালানিতে চলবে এরকম না। ছোট গাড়িতে যেই কাজ হয়ে যাওয়ার কথা সেটার জন্য অপ্রয়োজনে খুব বড় আকারের বড় গাড়ির ব্যবহার, শুধুমাত্র বিলাসিতার প্রয়োজনে। একদম। তো এইটা সরকারি পরিবহন পুলের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যে অধিকাংশ গাড়ি, সংখ্যাগরিষ্ঠ গাড়ি হচ্ছে আসলে এরকম জ্বালানি রাক্ষসে গাড়ি। তো এক্ষেত্রে কি হওয়া উচিত এবং কত দ্রুত সেটা এই পরিবর্তনগুলো দৃশ্যমান হতে পারে, এরকম কিছু? যেমন ধরেন এগেন প্রধানমন্ত্রী এসে উনি বললেন যে এমপিদের কোনো ওই রকম গাড়ি ফ্রি গাড়ি নাকি ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে না, মন্ত্রীদের কোনো প্লট দেওয়া হবে না। খুবই খুবই যৌক্তিক এবং প্রশংসনীয় উদ্যোগ। এখন উনি যদি জাস্ট এদিকে নজর দেন, অল হি হ্যাজ টু ডু ইন মাই ভিউ, আস্ক ফর এ রিপোর্ট যে সরকারের দেওয়া গাড়িতে তেলের খরচ কত, এদের দাম কত, এদের মেইনটেনেন্স খরচ কত। আই এম শিওর হি উইল বি শকড বাই দ্য ফিগার। এবং এটা হয়েছে যে আস্তে আস্তে প্রথমে সরকারি গাড়ি হতো, তারপরে প্রজেক্টের ভিত্তিতে কিছু কিছু দামি দামি গাড়ি আসতো। এখন এটা পুরো প্রথাই হয়ে গেছে দামি গাড়ি। একজন এত দামির প্রয়োজন তো কোথায়? কোটি কোটি টাকা এক একটা গাড়ির দাম। আমি তো মনে করি বাংলাদেশের ইকোনমিক প্রায়োরিটির দিকে চিন্তা করে কৃচ্ছ সাধন যেটা আপনি বললেন, এবং সরকারকে এক্সাম্পল দিতে হবে যে আমি যেমন প্রধানমন্ত্রী উনি ওনার মোটর কেড ছেড়ে দিয়েছেন, উনি নিজে সিম্পল একটা গাড়িতে চলেন এবং নিজে মাঝে মাঝে ড্রাইভ করেন। দিস আর অল ভেরি গুড এক্সাম্পলস। বাট এটা একদম ওনার ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকলে তো হবে না। He should start with his cabinet, then with his bureaucracy, এবং ইভেন মাঠ পর্যায়ে আপনি যদি ডিসিদের গাড়ি দেখেন এবং আরও ইউএনওদের গাড়ি দেখেন, সবারই গাড়ি কিন্তু এই ধরনের। এবং আপনি চিন্তা করেন, আপনি 1 কোটি টাকা বা 80-90 লাখ টাকার গাড়ি করে যাচ্ছেন একটা গরিব কৃষকের কাজের সাহায্য করতে, তো ওই কৃষক যখন আপনার গাড়ির দিকে তাকায় তার মনটা কি হয়? এবং সে তো সাহস পায় না তখন আর কোনো কথা বলার বা তার কাছে যাওয়ার। হ্যাঁ, সো অনেক কিছুই আমাদের এখন ইন্ট্রোস্পেক্ট করা উচিত, অনেক কিছু আত্মসমালোচনা করা উচিত, এবং সত্যি সত্যি আমরা জনগণকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। আর বাস্তবতাটা কি? আমরা আজকে প্রায় 55 বছর দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, আমি যেটা লিখেছি যে আমরা কিছু রাস্তা বানিয়েছি, ব্রিজ বানিয়েছি, অমুক বানিয়েছি, বাট সত্যিকার অর্থে গরিব আর বড়লোকের পার্থক্য তো আরও বেড়েছে। দি ইনকাম গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার আগের চাইতে অনেক বেশি। তো এটা কি বাংলাদেশের চিত্র আমরা চাইব? আপনার এই লেখার যে পরামর্শগুলো, এই পরামর্শগুলোর উদ্দেশ্য কি? সরকারকে খুশি করা নাকি সরকারকে আগাম সতর্ক করা? সরকারকে বুঝিয়ে দেওয়া যে মাঝে মাঝে আপনারা কথা বলছেন খুবই অনুপ্রেরণা যোগায়, কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হবে।
ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। হয়তো নাটকীয়ভাবে হবে না, বাট পদক্ষেপ দেখতে হবে। অনেক সময় অনেকেই বলেন কি যে ভাই দেশের পরিবর্তন আনা কি সহজ কথা, এটা তো সময় লাগবে। অবশ্যই সময় লাগবে, বাট প্রথম পদক্ষেপ নিতে বেশি সময় লাগা উচিত না। এটার এই পুরো প্রসেসটা হয়তো শেষ হতে সময় লাগবে, বাট টেক দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড দ্যাট ক্যান বি ডান ইমিডিয়েটলি। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই সম্পাদক কহেন এই পর্বের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শকদেরও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।